শুভ দুপুর প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকাকথন। প্রিয় দর্শক, তারকাকথনের সেটে আমাদের মাঝে আজ দুজন বিশেষ অতিথি আছেন। তাদের সাথে আমরা কিন্তু শোবিজ নয়, আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতির একটি মূল জায়গা আমাদের ভাষা, সে ভাষাকে ফোকাস করে আজকে মূলত তাদের সাথে আমাদের আলোচনা হবে। শুরুতেই তাদের সাথে পরিচয় করিয়ে দিই কারা আছেন আমাদের সাথে। আছেন অধ্যাপক আসাদুজ্জামান, তিনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মহাপরিচালক। শুভেচ্ছা আপনাকে। এবং সাথে আছেন ইমরান মাহফুজ, তিনি একজন কবি এবং গবেষক। আপনাকেও শুভেচ্ছা। আমি বলতে চাই যে ভাষা এবং সংস্কৃতি আমাদের সংস্কৃতির মূল একটি জায়গা এবং সবথেকে গর্বের জায়গাই হচ্ছে আমাদের ভাষা। যেমন একটি ভাষা যার জন্য আসলে প্রথমবারের মতো এতগুলো প্রাণ ঝরে গিয়েছিল এবং সেটি শুধুমাত্র আমাদের দেশে নয়, আন্তর্জাতিকভাবে বিশ্বভাবে পরিচিত। এই বিশ্বভাবে পরিচিত হওয়ার কারণেই মূলত এই আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট নামের একটি প্রতিষ্ঠানের আসলে জন্ম বা তার ফলস্বরূপই আমরা পেয়েছি। সেখানেই মহাপরিচালক হিসেবে দায়িত্বরত রয়েছেন গত 2 মাস ধরে অধ্যাপক আসাদুজ্জামান। সেই জায়গা থেকেই আপনার কাছে জিজ্ঞেস করতে চাই যে কেমন চলছে সেই জার্নিটা? নতুন জার্নি ভালোই চলছে। আপনি যেটা ইঙ্গিত করলেন 1952 সালে আমাদের এই মাতৃভাষা যে আন্দোলন, সেই প্রেক্ষিতে আমরা 1971 পেয়েছি, একটি মুক্তিযুদ্ধ মাধ্যমে একটা স্বাধীন দেশ, একটি পতাকা। এবং 1955 সালে ভাষা আন্দোলনের স্মৃতিকে রক্ষা করবার জন্যে এবং বাংলা জাতি ভাষা এবং জাতিসত্তা বিকাশের জন্যে 1955 সালে প্রতিষ্ঠিত হয়েছিল বাংলা একাডেমি। তো বাংলা একাডেমি কাজ করছে। 1999 সালে বাংলা ভাষা, সংস্কৃতি এবং পৃথিবীর যত ভাষা আছে সব ভাষা চর্চার জন্যে পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে উদ্যোগ নেওয়া হয়। 1999 সালে বাংলাকে পৃথিবীর 188 দেশে প্রচারের জন্য একটি ঘোষণা আসে, ইউনেস্কো ঘোষণা করে। সেই ফলশ্রুতিতে আমরা দেখি যে 2000 সালে 188 দেশে বাংলা ভাষা চর্চা এবং চর্চা শুরু হয়। 2001 সালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এটা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। তৎকালীন কোফি আনান অর্থাৎ জাতিসংঘের যে মহাসচিব ছিলেন, তিনি এটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরই ধারাবাহিকতা আমরা দেখলাম 2010 সালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হলো। তারপর থেকেই বিশ্বের যত ভাষা আছে আমরা জানি 7168টি ভাষা বিশ্বে আছে এখন। সেই ভাষার যে পুনর্জীবন, চর্চা, সংরক্ষণ, এর জন্যই মাতৃভাষা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠার কথা তো আমরা জানলাম, কিন্তু আমাদের এখন জানার যে আগ্রহটা, শুরুতে বলবো একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি বলি কিংবা একজন শিক্ষার্থী হিসেবে বলি, মাতৃভাষা ইনস্টিটিউটের কার্যক্রমগুলো কিন্তু এখন ঠিক আমাদের কাছে তেমন একটা পরিচিত না বা কি করছে আমরা জানি না। সেই জানার জায়গা থেকেই জানতে চাই যে আপনারা এখন ভাষাকে বিশ্বব্যাপী পৌঁছে দেওয়ার জন্য বা যে মর্যাদা আমাদের রয়েছে তাকে ধরে রাখার জন্য আপনাদের কার্যক্রমগুলো কি কি? আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মূল কাজ হচ্ছে পৃথিবীর যত ভাষা আছে, শুধু বাংলা ভাষা নয়, পৃথিবীর সব ভাষাকে রক্ষা করা, সংরক্ষণ করা, চর্চা করা, গবেষণা করা, নথিবদ্ধ করা। আমরা জানি যে আগামী 100 বছরের মধ্যে পৃথিবী থেকে 90% ভাষা হারিয়ে যাবে। বাংলাদেশে 41টি ভাষা আছে। 41টি ভাষার মধ্যে 14টি ভাষা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা 14টি বিপন্ন অবস্থায় আছে, অর্থাৎ কয়েক বছরের মধ্যেই মারা যাবে। এই যে বিপন্ন অবস্থায় যে ভাষাগুলো আছে, সেই ভাষাগুলো চর্চা করাই হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রথমত প্রধান কাজ। এর বাইরে অনুবাদ, বিশ্ব সাহিত্যের যে লেখাগুলো আছে সেগুলো অনুবাদ করা এবং বাংলা ভাষার যে সাহিত্যগুলো খুবই উন্নত মানের, উৎকর্ষ মানের, সেই সাহিত্যগুলো অনুবাদ করে বিভিন্ন ভাষায় সেটা প্রচার করা। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ইতিমধ্যেই কয়েকটি অভিধান প্রকাশ করেছে বিভিন্ন ভাষায়, সেটা একটি বড় কাজ। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মাতৃভাষা পিডিএফ বের করেছে, পৃথিবীর ভাষাগুলো সেখানে একটা চিত্র সেখানে পাওয়া যায়। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে একটা ভাষা মিউজিয়াম আছে, 193টি ভাষার তথ্য সংবলিত ছবি সহ সেখানে সংরক্ষণ আছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বর্তমানে আমরা একটু বড় কাজ করছি, পৃথিবীর যত লিখন রীতি আছে, রাইটিং সিস্টেম, সেটা একটি আর্কাইভ আমরা স্থাপন করছি। এভাবে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট
প্রত্যেকটা ক্ষেত্রেই যাতে ভাষা এবং সংস্কৃতি সম্পর্কে একটা পূর্ণাঙ্গ চিত্র পাওয়া যায় সেটা নিয়ে কাজ করছে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি তো বললেন আসলে কর্মপরিধি এবং শুধুমাত্র বাংলা ভাষা ফোকাসে না, অন্যান্য ভাষা নিয়েও কাজ করছেন। মূল জায়গা জুড়ে আছে আসলে আমাদের আন্তর্জাতিক যে মাতৃভাষা সেটি। আমি এই বিষয়ে আসলে ইমরান মাহফুজের কাছে জিজ্ঞেস করতে চাই যে ভাষা চর্চার যে বিষয়টি, ভাষা চর্চায় আমাদের সংস্কৃতির মূল একটি জায়গায় তো সাহিত্য সংস্কৃতি, এবং এই ভাষা নিয়েই আসলে আপনার কাজ। বাংলা ভাষা, একজন কবি হিসেবে আপনি আত্মপ্রকাশ করেছেন, লেখালেখি করছেন। সেই জায়গা থেকে এখন বর্তমানে বাংলা সংস্কৃতিতে এই সাহিত্যর ব্যাপারটা আসলে কিভাবে চর্চা হচ্ছে? ভাষার নিয়ে আসলে কাজ করে আসলে মূলত সৃজনশীল কবি এবং কথা সাহিত্যিকরা। একাডেমিক যারা আছেন তারা মূলত আসলে কাঠামো জায়গা থেকে বিশ্লেষণ করেন, অর্থাৎ টেকনিক্যাল জিনিসগুলো থিওরি করেন, এইটা এই হয়েছে ওটা হয়েছে, কিন্তু মূলত শব্দের নতুন নতুন শব্দের যে আবিষ্কার, নতুন নতুন শব্দের যে ব্যবহার, এটা একজন কবি এবং কথা সাহিত্যিক যেভাবে গেঁথে দিতে পারেন, বা একজন গীতিকার যেভাবে একটি গানের শব্দের মধ্যে গেঁথে দিতে পারেন, এটা এক অপূর্ব সম্মিলন। ফলে ভাষার চর্চার জায়গা থেকে সৃজনশীল ব্যক্তিরাই তার মানে উত্তরাধিকার, সৃজনশীল ব্যক্তিরাই সবসময় এটাকে নানানভাবে নতুন নতুন দিগন্তে আবিষ্কার করে। আর আমাদের একাডেমিক যেসব শ্রদ্ধেয় শিক্ষক, গবেষক, তাত্ত্বিক যারা আছেন, তারা এগুলো নিয়ে আরও সুদূর প্রসারী গবেষণা এই অর্থে করে যে এটা ধরে তারা নৃতাত্ত্বিক গবেষণা করে, আত্মপরিচয় তারা নির্মাণ করে দেয় যে আসলে এই জায়গাটুকু কীভাবে এলেন। যেমন একটা উদাহরণ দিলে সহজ হয়, যেমন চর্যাপদ। হয়তো চর্যাপদের গান, কবিতা আমরা পারতপক্ষের সামনে একরকম দেখি, কিন্তু একাডেমিক গবেষক এই চর্যাপদ ধরে বাংলা এবং বাঙালি মানুষের আত্মপরিচয় নির্মাণ করে দেন। অর্থাৎ এই যে একজন কবিতা লিখেই তিনি চলছেন, সেটা নজরুল হক, জসীমউদ্দিন হক কিংবা শামসুর রহমান আল মাহমুদ হক, প্রত্যেকে তা লিখে যান। আর একাডেমিক জন, এই আমাদের তাত্ত্বিকরা এটা ধরে তার ভাষা সহ তিনি তার ইতিহাস নির্মাণের জায়গায় ভূমিকা রাখেন। ফলে ভাষাকে সবসময় সজীব তরতাজা রাখে লেখক, সাহিত্যিক, সাংবাদিক, গীতিকাররাই। এই যে তরতাজা রাখার বিষয়টি আপনি বললেন, সেক্ষেত্রেই বলতে চাই যে কিছু মাস আগেই আসলে আমাদের এই যে জুলাই গণ অভ্যুত্থানের কথা হলো, সেটিও তো আমাদের ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসের রাজনৈতিক পরিবর্তনে একটা বড় ভূমিকা রেখেছে। সেই জায়গায় আসলে কবি সাহিত্যিকরা তাদের ভূমিকাটা আসলে কিভাবে ছিল, বা ইতিহাসকে ধরে রাখতে তারা এক্ষেত্রে কি করেছে বা করছে? আমি দর্শকদেরকে আমাদের প্রচ্ছদটি একটু দেখাতে চাই যে গণ অভ্যুত্থানে আহত কবি ও লেখক। আমাদের অনেক দর্শনার্থীদের মনে জাগবে যে তারা যখন আন্দোলন করেছে, আমাদের বুদ্ধিজীবী যে শব্দটি, তারা এই শব্দটির সঙ্গে ব্যক্তিকে পাশে পায়নি। কিন্তু এবারের জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনে আমরা অপূর্বভাবে দেখেছি কালচারাল রেভলিউশন। এবারে যে নবজাগরণ ঘটেছে, অভ্যুত্থান ঘটেছে, আপনি দেখবেন যে মুগ্ধর বায়ুতে সে 2 লাইন কবিতা লিখছে। সাইদ তার ফেসবুকের মানে যে প্রোফাইলের বায়ুতে শামসুজ্জোহার 2টি লাইন লিখছে। কিংবা ওয়াসিম, তরুয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকে দেখবেন যে 2টি লাইন, 4টি লাইন কবিতা লিখছে। আওয়াজ ওড়া, কথা ক, হারুনের ভাতের হোটেল, এই যে মানুষের কথাকে, সাধারণ কথাকে অসাধারণ করে তোলা, নাটক কম করো প্রিয়, এই যে প্রিয় শব্দকে প্রিয় দিয়েও যে মানুষকে ইঙ্গিত করা যায়, এই বিষয়টা সত্যি কিন্তু সংস্কৃতিরই অংশ। আমাদের দুর্ভাগ্য যে আমাদের অধিকাংশ লেখকরা ক্ষমতার কাঠামোতে গিয়ে হালুয়া রুটি খেতে খেতে তারা নিজের আত্মপরিচয় ভুলে গেছে, সামাজিক মর্যাদা ভুলে গেছে। সে যে একজন মানুষ, সে ওইটা ভুলে গিয়ে সে এসেছে ঢাকায় বাড়ি, গাড়ি, নারীর পেছনে সময় দিতে। ফলে প্রজন্ম তাদেরকে দেখেছে ধান্দাবাজ, লুটপাটকারী, বদমাশ, গুন্ডা হিসাবে। ফলে তাদের কাছে তারা যায়নি। ফলে তারা বন্ধুরা মিলে 2টি লাইন কবিতা রচনা করেছে, 2টি স্লোগান তৈরি করেছে। হারুনের ভাতের হোটেলকে তারা প্রতিবাদের ভাষা হিসেবে হাজির করেছে। ফলে এইখানে বুদ্ধিজীবীরা মারা পড়েছে। তারা নিজেরাই কবি হয়ে উঠেছে, রাজপথ তাদেরকে কবি করে তুলেছে। যারা রাজপথ থেকে নিজেরা আবিষ্কার করেছে নিজেদেরকে, তারা মানে অগ্রজদেরকে মানে কি বলে ধিক্কার জানিয়েছে, বয়কট করেছে যে আমাদেরকে সাহিত্য সংস্কৃতির মানুষ যদি অসহায় হয়ে যায়, তাহলে সাধারণ মানুষ আরও নিজেদেরকে সংকুচিত বোধ করে। আমাদের যে ক্যামেরা পার্সন, আমাদের এই অনুষ্ঠানটি ঘিরে যত মানুষ আছে, প্রত্যেকে সাহিত্যের অংশ। কিভাবে? সাহিত্যেই মানে সঙ্গে রাখা, সাথে রাখা। আমরা একে অন্যের সঙ্গে
আপনি ছাড়া আমার প্রোগ্রাম হয় না, আমার ক্যামেরা ছাড়া আমার প্রোগ্রাম হয় না। এই যে সঙ্গে সমন্বিত রাখা, এটা কিন্তু সাহিত্যের কাজ, এটা সংস্কৃতির কাজ। আমি একটি বাক্যের পরে আপনার প্রশ্নটা বুঝে আমি যে আরেকটি বাক্য বলছি, এটা আমাকে শিখায় আমার শিক্ষক। কোন শিক্ষক? যে শিক্ষক সাহিত্য পড়ে। সাহিত্য কি? যে সাহিত্যের মধ্যে মানুষের জীবন থাকে। মানুষের জীবন কোনটা? ইট কাঠের নগরীর জীবন না, আপনার পেছনে থাকা রূপক অর্থের এই বাগানের জীবনই আমার জীবন। ফলে এই গণঅভ্যুত্থানে আহত লেখকরা, নির্মমভাবে নিহত যেসব শহীদরা আছেন, বিজয়ের মাসে আমরা আমাদের ৭১ শহীদদেরকে স্মরণ করব, এরাই কিন্তু আমাদের ভাষা, দেশের সার্বভৌমত্ব শক্তি, তাদেরকে অবশ্যই আমরা হাজির করব এবং এরাই আমাদের এই গণঅভ্যুত্থানকে নানানভাবে স্পিরিট দিয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। ওই যে ভাষাগত ওই স্লোগানের জায়গাটায় যদি আমি অধ্যাপক আসাদুজ্জামানের কাছে আসি, এই যে পিও শব্দ নিয়ে আবার গ্রাফিতি এঁকে বিভিন্ন স্লোগান দেয়ালে দেয়ালে লেখায়, তাদের যে ভাষা দিয়ে জেনজি জেনারেশন যারা এটি আন্দোলন করলো, প্রতিবাদের ভাষা হিসেবে নতুন একটি ভাষার রূপ তৈরি করলো, যে রূপটি আসলে আমাদের কাছে খুব বেশি একটা পরিচিত আগে ছিল না বা গ্রহণ করিনি। এই গ্রহণযোগ্যতার বিষয়ে ভাষার এই পরিবর্তনটাকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কিভাবে দেখছে? এবারের গ্রাফিতির ভাষা যদি আমরা দেখি, এই যে ইমরান সাহেব যে সুন্দর করে উপস্থাপন করলেন, যে এই আন্দোলনে বড় কিন্তু উপাদান ছিল আমাদের ভাষা। আপনি যদি খেয়াল করেন তাহলে তাই যদি হয়, ভাষার যে মানে পরিবর্তনের কথা আমরা বলছি, এটা একেবারেই মানে একান্তই ছিল, অনিবার্য ছিল। কারণ কেন? যে যখন তৎকালীন স্বৈরশাসক বলি, ফেসিবাদ বলি, যখনই করলেন আর কি, সংবাদ সম্মেলন করলেন, শুধু একটা শব্দ নিয়েই কিন্তু পুরো প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেল। তার মানে কি? ভাষার যে শক্তি, সেই শক্তিটা আমরা টের পেলাম। আর ভাষা হলো কি? আসলে ভাষাই হচ্ছে মানুষের প্রাণ। মানুষ যে কথা বলে, আমরা যে কথা বলছি, যোগাযোগ করছি ভাষার মাধ্যমে, কিন্তু এর সঙ্গে আরেকটা বিষয় খুবই জড়িত। সেটা হচ্ছে যে ভাষা যোগাযোগের মাধ্যম তো বটেই, এর সাথে ভাষার সামাজিক এবং সাংস্কৃতিক যে শক্তি, এটা অনেক বড়। যে কারণে আমাদের এই আন্দোলনের ভাষা থেকে নতুন নতুন কিছু শব্দ তৈরি হয়েছে, যে শব্দগুলো মনের কথা বলছে আমাদের, যে শব্দগুলো আমাদের সমাজের কথা বলছে, আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, অসত্যকে ধিক্কার দিচ্ছে, এই শব্দগুলোর মাধ্যমে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট যেহেতু ভাষা নিয়ে কাজ করে, সেই দৃষ্টিকোণ থেকে বলবো এটা ভাষার প্রায়োগিক দিক। আমরা দুটো দিক পাই, একটা তাত্ত্বিক দিক, প্রায়োগিক দিক। প্রায়োগিক দিকের ক্ষেত্রে হচ্ছে এইটা। আর কবি সাহিত্যিক যারা আমরা লেখালেখি করি, তাদের মূল কাজ হচ্ছে ওই প্রায়োগিক দিকটাকে ফোকাস করা বেশি। কাজে সমাজের মানুষের মধ্যে যদি আমরা সচেতন ভাষার প্রয়োগটা করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেক জায়গায় অনেক সমস্যা থেকে উত্তরণ ঘটতে পারবো। এই জায়গাতে আরেকটি প্রশ্ন আমি রাখতে চাই, সেটি হচ্ছে ভাষার পরিবর্তন, এটা আমাদের সকলের কাছে গ্রহণযোগ্য, সেটা আমরা বুঝলাম। কিন্তু ভাষার কিন্তু এখন দুটো দিক রয়েছে। একটা হচ্ছে ভাষার মিশ্রণ, এক ভাষার সাথে আরেক ভাষার বা আমাদের ভাষার কিছু মিশ্রিত রূপ, আরেকটি হচ্ছে ভাষার দূষণ। তো এই মিশ্রণ আর দূষণের ব্যাপারটা আলাদা করার জন্য একটি প্রতিষ্ঠান হিসেবে মাতৃভাষা ইনস্টিটিউট আসলে কি ভূমিকা রাখতে পারে? দেখুন, প্রথম কথা হচ্ছে আমরা ভাষাবিজ্ঞানে যেটা বলি যে অশুদ্ধ বলতে কিছু নেই। মানে আমরা যেটাই বলি, যেটা বলবো আমরা যোগাযোগ করতে পারবো, আপনি বুঝবেন, আমি কথা বলছি, আপনি বুঝতে পারছেন, এটাই হলো ভাষা। কিন্তু এইখানে প্রশ্নটা অন্য জায়গায়। প্রশ্নটা হচ্ছে আপনি যখন কোনো অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে ভাষা ব্যবহার করবেন, তখন আপনাকে কন্টেক্সচুয়াল ইউজটা জানতে হবে। সেইটা হলো বড় প্রশ্ন। এখন ভাষা দূষণ বলতে এখন বায়ু দূষণ যেরকম হয়, সেই রকম তার ভাষা দূষণ হয়, সেই অর্থে ব্যবহৃত হচ্ছে। তো একই সাথে মনে রাখতে হবে যে আমি আঞ্চলিক ভাষা বলছি, এবং অনেকেই হয়তো বলবেন যে এটা উনি ভুল করছেন বা ভাষা দূষণ করছেন, বিষয়টা ওইরকম না। আঞ্চলিক ভাষা আলাদা একটা ভাষার অস্তিত্ব, আর প্রমিত ভাষা আলাদা একটা এন্টিটি। দুটো ক্ষেত্র, ব্যবহারের ক্ষেত্র আছে। সেই ব্যবহার মেনে যদি ওই নিয়ম মেনে আমরা ব্যবহার করি, তাহলে সমস্যা হয় না। 1987 সালে এই ভাষা দূষণ রোধ করবার জন্যে, প্রমিত ভাষাকে প্রমোট করবার জন্য একটা আইনই হয়েছে, প্রমিত বাংলা বানান রীতি। তো সেই প্রচলন আইনটা কিন্তু এখনও সঠিকভাবে কার্যকর হয়নি, যে কারণে 2012 সালে 2014 সালে আবার সেই আইনের পুনরাবৃত্তি আমরা দেখেছি। কাজে ভাষার যে প্রক্রিয়াটা, যে প্রমিত যে রূপটা, সেটা থেকে আমরা অনেক সময় বিচ্যুত হয়ে যাই বলে এই প্রশ্নগুলো আসে। তবে আমি মানে সহজ করে যদি বলি যে ভাষার শুদ্ধই অশুদ্ধ রূপ অথবা ভাষা দূষণ, এই শব্দগুলো আসলে
নেতিবাচক প্রভাব ফেলে আমাদের বলার ক্ষেত্রে, এই শব্দগুলো আমরা যাতে না ব্যবহার করি। তবে আমরা একটা জিনিস বলবো এক্ষেত্রে, যে ভাষা ব্যবহার করতে হবে তার কনটেক্সচুয়াল ইউজ অনুযায়ী। একটা কথা আছে, অ্যালান গ্যামেসির একটা বই আছে যে দ্য ল্যাঙ্গুয়েজ অফ ডিপ্লোমেসি, সেই গ্রন্থে বলছেন যে কোথায়, কখন, কার সাথে কীভাবে কথা বলতে হবে সেটা জানাটাও এক ধরনের যোগ্যতা। এই যোগ্যতা আমাদের নাই বলেই আমাদের এই 24 যে গণ অভ্যুত্থান সেটা সংগৃহীত হয়েছে, এবং এর মাধ্যমে আমরা মেসেজ দিতে চাই আমরা একটা সত্যিকার অর্থেই প্রমিত ভাষার একটা দেশ গড়তে চাই, যেখানে কোনো নেতিবাচক শব্দ থাকবে না, যেখানে কোনো বৈষম্যের মতো শব্দ থাকবে না, যেখানে ফেসিবাদের মতো শব্দ থাকবে না, যেখানে অন্যায়ের কোনো জায়গা থাকবে না, যেখানে ঘুষ কেলেঙ্কারি থাকবে না। ফ্যাসিবাদের সাথে তো আসলে এই যে একটা শব্দ, এটাও তো একটা স্বৈরাচার, ফ্যাসিবাদ, এই ধরনের শব্দ তো আসলে থাকবেই। তবে প্রচলিত শব্দে আমরা এই শব্দটাকে গ্রহণ কিভাবে করছি সেটি আসলে মূল যায় না। এই শব্দগুলো কখন আসে? যখন একটা সমাজে পচন ধরে তখন এই শব্দগুলো আসে। আমার কথা হচ্ছে যে যদি আমরা আমাদের শব্দগুলি সঠিকভাবে প্রয়োগ করতে পারি, আমরা যদি মনের দিক থেকে আসলে সংস্কারের মধ্যে থাকি, যদি আমরা দেশটাকে, সমাজটাকে আসলেও উন্নত করতে চাই, সুন্দর করতে চাই, তাহলে এই ধরনের শব্দ আমাদের বাস্তব জীবনে প্রয়োগই দরকার নেই। এই সংস্কারের একটা কথা আপনি বললেন না, এবং ফ্যাসিবাদের কথা যেহেতু আছে বা এসেই গেছে, সেখান থেকে বলতে চাই, বা ফ্যাসিবাদের সরকার যেই আইনগুলো প্রণয়ন করেছিলেন বা ভাষা ইনস্টিটিউটের জন্য যে কাজগুলো, যেই ধারাগুলো প্রচলন করেছিলেন, সেগুলোর থেকেও তো বের হয়ে আসার একটা চিন্তা আছেই, বা সেগুলোর থেকে বের হয়ে এসে সেগুলো নির্মূল করে নতুন একটি দেশের সংস্কারের কথা আসলে আপনি একজন মহাপরিচালক হিসেবে না, অবশ্যই বলবো। কারণ প্রথম একজন মানুষের বেশি দরকার হচ্ছে মৌলিক অধিকারের মধ্যে বাক স্বাধীনতা। 2009 সালে একটা আইনই হয়েছিল, তথ্য অধিকার আইন। আমরা তো দেখেছি যে বিভিন্ন সময় এই তথ্য অধিকার আইনটাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। কাজে আমাদের এই যে ভাষার যে প্রয়োগটা, সেটা আমরা সঠিকভাবে চর্চা করতে পারিনি, না বচনে না লেখায়। যে প্রশ্নে আমরা আছি, সর্বদাই আমরা আমাদের রাষ্ট্রীয় একটা কাঠামোর মধ্যে সাধারণ জনগণ নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে, কিন্তু তারা কখনোই আলোর মুখ দেখেনি, তারা সত্য বচন কখনো বলতে পারেনি, বা বলতে গেলে তাদের অনেক নির্যাতন করতে হয়েছে। বিশেষ করে কবি সাহিত্যিক, আমরা যে প্ল্যাটফর্মের কথা বললাম, যে নির্যাতিত কবি সাহিত্যিক, তাদের আবির্ভাব ঘটেছে। আমরা চাই এমন একটা সমাজ, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সেই ভাষার কথাই বলে, যে ভাষায় আসলে ফেসিবাদের কোনো ঠাঁই থাকবে না। আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই, একদম ছোট থেকে আমরা ভাষার চর্চাটা আসলে বাড়াতে চাই, ভাষাটা যেন আমাদের কাছে গ্রহণযোগ্যতা ওই ছোটবেলার থেকে পায়, সেক্ষেত্রে উঠে আসে ভাষার ব্যবহারে পাঠ্যপুস্তকের ব্যবহার। স্বৈরশাসক তো আসলে আমরা দেখেছি যে পাঠ্যপুস্তকে ওই প্রভাবটা অনেক বেশি নিয়ে এসেছে। আমরা কি পড়ছি, কি জানছি, ইতিহাস সম্পর্কে জানছি, আইন সম্পর্কে জানছি, সব কিছু এই পাঠ্যপুস্তকের ব্যাপারটা নিয়ে বলতে চাই যে জুলাই গণ অভ্যুত্থানের পরে আমরা কি নতুনভাবে কোনো পাঠ্যপুস্তকের মানে দেখবো কিনা, সেটা তো প্রণয়ন হচ্ছেই, কিন্তু আরো পরিবর্তন কি আমাদের দরকার এখানে? প্রথম একটু আসাদ ভাইয়ের কথা কারেকশন দিই, এটা তথ্য অধিকার আইনে আমাদের প্রবলেম হয়নি, আমাদের আইসিটি অ্যাক্টে প্রবলেম হয়েছে। তথ্য অধিকার আইন হয়েছে যে কোনো সরকারি প্রতিষ্ঠানে যে গণসম্পৃক্ত তথ্যের প্রয়োজন হয়, সেই নীতিমালা অনুসারে দরখাস্ত অ্যাপ্লিকেশন দিলে সে তথ্য চাওয়া। আর আইসিটি হচ্ছে আমাদের মানে এটাকে আমাদের লেখকরা কালো আইন বলছে, যাই হোক সেটা বিলুপ্ত হচ্ছে। প্রথম কথা হচ্ছে আসলে মানে আসাদ ভাই এতক্ষণ যেটা বললেন বা আপনি যেগুলো বললেন, এগুলো হচ্ছে বইয়ের জীবন। বইয়ের জীবন তো বাস্তবে নেই। আমরা এই যে ফ্যাসিবাদ বা বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলছে, আমরা এখনও প্রায় জায়গায় দেখি যে এখনও বৈষম্য চলছে। গত পরশু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা আন্দোলন শুরু হয়েছে, আজও সেই আন্দোলন চলছে। সেটা হচ্ছে পোষ্য কোটা। যেসব শিক্ষকরা ওখানে পড়ান, কর্মচারী আছেন, তাদের একটা কোটা আছে বিশ্ববিদ্যালয়ে, তাদের সন্তানরা কম মার্ক পেয়েও ভর্তি হতে পারে, যেটা মুক্তিযোদ্ধার সন্তানরা পেতেন, নাতিরা পেতেন। তার মানে দেখেন সেন্ট্রালি একটা মুক্তিযুদ্ধের যে বিষয়টা নিয়ে এলো, সেটা কিন্তু প্রতিটা জায়গা কিন্তু থেকে গেছে। মানে প্রসঙ্গত বলতে হয় যে উদারভাবে যদি আমরা দেখি, 5 তারিখে সকালবেলাও যে গণমাধ্যম আমাদের বিপ্লবীদেরকে বলেছে দুর্বৃত্তরা ঢাকা হানা দিচ্ছে, 2 তারিখের পরে বলছে রাজপথ কাঁপিয়ে দিচ্ছে বিপ্লবীরা।
তার মানে গণমাধ্যমের কি নিউজ এডিটর, চিফ নিউজ এডিটরকে পরিবর্তন হয়ে গেছিল? অবশ্যই না। কেন্দ্রের সূর্য হেলে পড়েছে, সবাই হেলে পড়েছে। এই যে হেলে পড়ার সঙ্গে সঙ্গে সকল কিছু আমূলভাবে হেলে পড়া, সংকুচিত হয়ে যাওয়া, এটা কতটা নির্মম একটি দেশের জন্য। গতকাল আরেকজন স্বৈরাচার শাসক পালিয়ে গেছেন। এখন পালিয়ে গিয়ে আবারও কি আমাদের পার্শ্ববর্তী দেশে অবস্থান করবেন কিনা সেটা আমরা জানি না। এখন কথা হচ্ছে যে এমন আমাদের বাংলাদেশে দুটি গণঅভ্যুত্থান হয়েছিল, 69-এর গণঅভ্যুত্থান, 90-এর গণঅভ্যুত্থান। ওই দুটি গণঅভ্যুত্থানে কোনোদিন শিক্ষক পালিয়ে যায়নি, মসজিদের ইমাম পালিয়ে যায়নি, সাংবাদিক পালিয়ে যায়নি। এবারের গণঅভ্যুত্থানে আমার ইমাম পালিয়ে গেছে, আমার সাংবাদিক পালিয়ে গেছে। কারা এরা? কেন পালালো? এত যে পালিয়ে গেছে গত 15-16 বছরে যে জঞ্জাল, এই জঞ্জালের শুধুমাত্র ট্যাক্সে পরিবর্তন করবেন, এটা তো সাধারণ কোনো ঘটনা না। গতকালই শিক্ষা উপদেষ্টা ঘোষণা দিলেন 1 তারিখে আর আগের মতো বইয়ের উৎসব হচ্ছে না। কেন? কারণ এটার যে প্রক্রিয়া, এটার যে কাঠামো, কারণ আমাদের উপদেষ্টারা সবাই রাজনৈতিকভাবে বুদ্ধিদীপ্ত না, অভিজ্ঞ না, তাদের অনেক কাজে করছে না। সুতরাং স্বৈরাচার শাসক শব্দ থাকবে কি থাকবে না, ইউ উইল ডিসাইড দ্যাট। এটা আগামী দিন নির্বাচন করবে। আপনি যদি আমার সঙ্গে ধরেন আমাকে বলবেন 10 মিনিট কথা বলার জন্য, আপনি যদি আমাকে কথা না বলতে দেন, আপনি এখানে স্বৈরাচার শাসকের যে ভূমিকা সেটা আপনি রাখলেন। অর্থাৎ স্বৈর শাসকের যে ভূমিকা সেটা আমিও রাখতে পারি। আমাদের সরকারের পতন কেন হলো? আমি যদি একটা শব্দ ব্যবহার করি সেটা হলো অহংকার, দম্ভ। এই দম্ভ কি আপনার অফিসে আছে? আমার অফিসে আছে, আমার ঘরে আছে। আমি কি আমার ভাইয়ের যেভাবে জমি দেই, আমার বোনকে কি আমি সেভাবে জমিটা বুঝিয়ে দিচ্ছি, নাকি তার কাছে আমি ভাইয়ের দাদাগিরি দেখাচ্ছি? ফলে এই যে অহংকার, এই অহংকার যতদিন ব্যক্তিগতভাবে আমরা না শুধরাবো, ব্যক্তিগতভাবে সংস্কার যদি না হয়, আমার পাঠ্য বইতে কি আছে, ইতিহাসে কি আছে, ইউটিউবে কি আছে, এগুলোতে কিছু এই বৈষম্য আসলে কোথা থেকেও দূর হবে না যদি পরিবর্তনটা আমাদের ব্যক্তি স্বাধীনতা বা ব্যক্তি জায়গা থেকে না আসে। একেবারে সহজ কথা হচ্ছে যে আপনি আমাকে কিভাবে প্রাত্যহিক জীবনে আমার সাথে আপনার কিভাবে ব্যবহার করছেন, আমাকে আপনি কিভাবে ট্রিট করছেন, এটা ধরে যদি আপনি পরিবর্তন না ঘটান। আমি একটা প্রসঙ্গ আজকের আলোচনার জন্য বা আমাদের দর্শনার্থীরা জানা খুবই দরকার। 81 বছর আগে কুমিল্লার প্রথম বিশ্বযুদ্ধে যেসব শহীদ হয়েছিলেন, আমাদের প্রথম বিশ্বযুদ্ধে, জাপান 81 বছর পরে তাদের শহীদদের দেহাবশেষ স্থানান্তর করে নিয়ে যাচ্ছেন জাপানে। আমরা 2024 সালে, যেখানে একটি চুল পেলেও বোঝা যায় নাগরিক কোন বাড়ির কোন ঘরের, অথচ গত 4 মাস পেরিয়ে গেল আমাদের প্রায় 450 শহীদ বেওয়ারিশ মোহাম্মদপুর সহ নানান জায়গায় রাষ্ট্রীয় বাহিনী দ্বারা ঘুম নির্যাতন করেছে, এক জায়গায় ঢালা চাপা দিয়েছে। আমরা তাদের পরিচয় নির্ণয় করতে পারিনি। এটা আমাদের জাতীয় এবং নৈতিক দায়িত্ব। আমরা যদি এই দায়িত্ব পালন না করি, আগামী সময়ের কাছে, আগামী প্রজন্মের কাছে, ইতিহাসের কাছে আমরা বেঈমান হিসেবে থাকব। আমরা তাদের পরিচয়টা দিতে পারিনি। আমি হোম মিনিস্ট্রিকে চিঠি দিলাম, আমি আমাদের আরেক বন্ধু ইয়াসির আরাফাত সহ। এই চিঠি গত 1 মাস তারা কোনো ধরনের দায়িত্ব পালন করেনি, বরঞ্চ তারা পাঠিয়ে দিল শহীদ ফাউন্ডেশনের কাছে। শহীদ ফাউন্ডেশন নামে বাংলাদেশে কোনো ফাউন্ডেশন নেই, আছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। তার মানে দায় সারা করতে গিয়েও, ফরওয়ার্ড করতে গিয়েও ভুল ঠিকানায় রং মিস কল দিলেন। এই যে গণঅভ্যুত্থানের সরকারের মধ্যেও আমরা চল চাতুরি দেখি, তার মানে হাসিনা সরকারের চেয়ে সবচেয়ে স্বৈরাচার পেশিবাদী আমলাতন্ত্র। এই আমলাতন্ত্র দিয়ে আপনি পাঠ্যপুস্তক দিয়ে আগামী দিনের মানুষের পরিবর্তন ম্যান্ডেট করতে পারবেন না, মনোজ পরিবর্তন করতে পারবেন না। কারণ ওই আমলারা তাদের সন্তানের দিকে তাকায় না, আমলাদের চোখে মুখে এখনো বদমাশি আছে, তারা আমাদের শহীদের কথা মনে করে না। জি, আমাদের এই আলোচনা আসলে চলতেই থাকবে এবং এটি আসলে নেভার এন্ডিং একটা আলোচনা। এই বিষয়ে আমরা কথা অবশ্যই বলবো। হয়তো এই কথা তাদের কাছে নাও পৌঁছাবে, কিন্তু ঘটনা হচ্ছে, আমি বলছি যে প্রথম কথা হচ্ছে, আপনি যদি আপনার শহীদ সাইদ মুগ্ধের চোখে আপনার সন্তানকে না দেখেন, তাহলে এই পরিবর্তন সম্ভব না। ট্যাক্সে রাখেন, আনট্যাক্সে রাখেন, কনট্যাক্সে রাখেন, কোথাও সম্ভব না। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমি আয়োজনের একেবারে শেষ থেকে চলে এসেছি। ছোট্ট করে আমি একটু শুনতে চাই যে এই পরিবর্তনের ধারায় আসন্ন যে বইমেলা হচ্ছে, বইমেলা হবে, অমর একুশে বইমেলা, সেখানে কি কি পরিবর্তন থাকছে বা পরিবর্তন হওয়া জরুরি? না, বইমেলায় পরিবর্তন হচ্ছে যে এবার হয়তো আমরা বৈষম্য বিরুদ্ধে অনেক বই দেখতে পারব। গত কয়েক বছরে বিভিন্ন ধরনের
বই আমরা দেখেছি যে বইগুলো ইতিবাচকের চাইতে নেতিবাচক দিকগুলো বেশি ছিল সমাজে, বঙ্গবন্ধুর উৎসব ছিল। সমাজে এবং এক ধরনের অন্য উৎসব বলি, মানে ক্রেতার অভাব নেই, কিছু ধরে আনা ক্রেতা এরকম ছিল আর কি। কিন্তু কিছু ছাত্র নেতার বই, তার নেত্রীর বই এরকম ছিল আর কি। কিন্তু এবার আমরা বইমেলায় ওই রকম বই দেখতে পাবো না আশা করি। এবার অবশ্যই বিদগ্ধজনের এই আমাদের সমাজ সংস্কৃতিকে প্রতিফলনের যে বই সেটা আমরা দেখতে পাবো, এবং বাংলা এবং বাঙালি জি। জাতিসত্তার যে বিকাশ এই বাংলা একাডেমি সবকিছু এবারের বইমেলায় আমাদের এই থাকবে। বইমেলায় থাকবে, বিকশিত হবে, সেটা আমরা প্রত্যাশা করি। আমাদেরও তাই প্রত্যাশা। অনেক অনেক ধন্যবাদ আজকের আয়োজনে যুক্ত হবার জন্য। আপনাদের থেকে বিদায় নিতে চাই দর্শকদের থেকে। ভালো থাকবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করি ভালো লেগেছে। আগামীতে আবারও দেখা হবে সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি।